আজকের যে আমাদের যে সেকেন্ড পার্ট, আমাদের যে জুম মিটিং এর সেকেন্ড পার্টে আমি তোমাদের কাছে ব্রিফ করব আমাদের যে এই কোর্সে আমরা কোন কোন বিষয়গুলো আমরা এই ইয়েতে আমাদের এই কোর্স চলাকালীন সময়ে আমরা সে সমস্ত বিষয়গুলি তোমাদের সাথে আলোচনা করব। কোর্সের প্রথমে আমরা যেহেতু ফার্মেসি is a professional subject. It requires to follow the the national pharmacy laws. যে সেই হিসাবে পৃথিবীর সকল দেশে ফার্মেসি প্রফেশনকে নিয়ন্ত্রণ করার জন্য আহ, তাদের প্রত্যেক দেশেরই নিজস্ব কিছু আইন কানুন থাকে, যেগুলিকে আমরা ফার্মেসি প্র্যাকটিস ল হিসেবে আমরা বলে থাকি। তা আমরা সেই হিসাবে আমাদের বাংলাদেশেও ফার্মেসি প্র্যাকটিসকে কন্ট্রোল করবার জন্য আমাদের একটা ল রয়েছে। সেই লটা হচ্ছে দি ফার্মেসি অর্ডিন্যান্স 1976। যদিও বা এটা বেশ পুরাতন ল, কিন্তু এটাই আমাদের বাংলাদেশে আমাদের ফার্মেসি প্র্যাকটিসকে কন্ট্রোল করা হয় এই ল এর মাধ্যমে। এই ল যে যেটা আছে সেটা হচ্ছে, এটা একটা অর্ডিন্যান্স 1976 সনে। তদানীন্তন সময়ে যেহেতু পার্লামেন্ট ছিল না, সেই হিসাবে যে প্রেসিডেন্ট এরশাদ, তদানীন্তন প্রেসিডেন্ট এরশাদ, উনি অর্ডেন করেছিলেন এই ল তার ক্ষমতা বলে। এই ল জারি করেছিলেন এবং এটার মাধ্যমে ফার্মেসি প্র্যাকটিসটা রেগুলেট করা হয়ে থাকে। সেই হিসেবে ফার্মেসি প্র্যাকটিসকে রেগুলেট করবার জন্য এই ল এর মাধ্যমে ফার্মেসি কাউন্সিল গঠন করা হয়। ফার্মেসি কাউন্সিলকে দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশে ফার্মেসি প্র্যাকটিসটাকে কন্ট্রোল করার জন্য। তো সেই হিসেবে তোমরা তোমাদের যে বি.ফার্ম কোর্সে তোমরা ফার্মেসি ফার্মেসি অর্ডিন্যান্স 1976 পড়েছ। তারপরেও এটা সংক্রান্ত বিষয়ে যেহেতু বাংলাদেশে অ্যাভেলেবল ফার্মেসি প্র্যাকটিসের লগুলি এটা দিয়েই নিয়ন্ত্রিত হয়ে থাকে, সে কারণে আমার লেকচারের প্রথম ভাগে আমি দি ফার্মেসি অর্ডিন্যান্স 1976 আগামী আগামী যে আমাদের ক্লাস আছে সেখান থেকে আমি শুরু করব ফার্মেসি লগুলো। এবং তার সাথে সাথে যেটা বললাম, লগুলি হচ্ছে গিয়ে অর্ডিন্যান্সের যে লগুলি রয়েছে সেগুলি আমি তোমাদের কাছে উপস্থাপন করব। আশা করি আজকে সেটার উপরে আলোচনা করব না, সে লগুলির উপরে আমি আলোচনা করব না, আগামী দিন আমি আলোচনা করব। তখন আমরা বিষয়গুলি আমরা বুঝবো কেন এবং কিভাবে আমরা সেই ফার্মেসি লগুলোকে ফার্মেসি প্র্যাকটিসের জন্য সেগুলি আমরা মানব, এবং আমরা যদি ল এর এগেনস্টে যাই তাহলে আমাদের কি ধরনের ইয়ে আছে, পেনাল্টিগুলো আমাদের থাকবে, সে সমস্ত বিষয়গুলি আমি সেখানে আলোচনা করব। তো যেহেতু ফার্মেসি প্র্যাকটিসের জন্য যে আমাদের যে সমস্ত লগুলি আন্তর্জাতিক বিশ্বে ফার্মেসি প্র্যাকটিসকে কন্ট্রোল করে থাকে, সেই ধরনের লগুলো আমাদের সম্পর্কিত বিষয়ে আমাদের জানতে হবে। সেই হিসেবে আমরা যেহেতু আমাদের দেশের আইনে যে ফার্মেসি অর্ডিন্যান্স 1976 এ প্র্যাকটিসকে কন্ট্রোল করবার জন্য যে সমস্ত লগুলি রয়েছে সেগুলি যেহেতু আমাদের কাছে অ্যাভেলেবল না, আমরা পরিচিত না, সে কারণে আন্তর্জাতিক বিশ্বের যে সমস্ত ফার্মেসিকে কন্ট্রোল করবার জন্য যে সমস্ত লগুলি রয়েছে সেটার এক্সাম্পল হিসেবে আমরা আমেরিকার যে ফ্লোরিডা স্টেটিউটস, যে ফ্লোরিডা আমেরিকা যে ফ্লোরিডা রাজ্যে যে অঙ্গরাজ্যে যেই ল দিয়ে ফার্মেসি প্র্যাকটিসকে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে, সেই লগুলির উপরে আমরা একটা ব্রিফ একটা লুক দিব এবং সেটা দেখব সেই লতে কি রয়েছে এবং সেটা দিয়ে ফ্লোরিডায় ফার্মাসিস্টদেরকে কিভাবে তাদের রেজিস্ট্রেশন এবং তাদের প্র্যাকটিসগুলোকে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে সে সমস্ত বিষয়ে আমরা একটা সম্যক ধারণা নেওয়ার চেষ্টা করব। এবং ইউ উইল
গেট ইট ইনশাআল্লাহ। একটা ফ্লোরিডা স্টেটের যে ফার্মেসি প্র্যাকটিস ল যেগুলি রয়েছে সেগুলি সম্পর্কিত বিষয়ে একটা ধারণা ইনশাআল্লাহ তোমরা সেই সময় আমরা যখন আগামী ক্লাসে যখন আমরা এটা আলোচনা করব তখন তোমরা পাবে। তাছাড়াও আমরা আলোচনা করব যে ফার্মেসি প্র্যাকটিসের জন্য আমেরিকার মতো দেশে ফার্মেসি প্র্যাকটিসটার জন্য যে সমস্ত রিকোয়ারমেন্টসগুলি দরকার হয়ে থাকে একটা একটা যে কোনো সেটা কমিউনিটি ফার্মেসি হোক, হসপিটাল ফার্মেসিতে ফার্মেসি প্র্যাকটিস করবার জন্য যে সমস্ত রিকোয়ারমেন্টগুলি দরকার হয়ে থাকে, যেটার পরিচিতি আমরা আমাদের যে ফার্মেসি অর্ডিন্যান্স 1976-এর মাধ্যমে আমরা কিন্তু পাই না, সেটা আমরা বুঝবার চেষ্টা করব আর আন্তর্জাতিক আদলে আমরা বুঝবার চেষ্টা করব। এবং আমরা আশা করব যে বাংলাদেশের ইনশাআল্লাহ আমাদের যেহেতু পার্লামেন্ট আমাদের জন্য সবসময়ই নতুন নতুন আইন বানাচ্ছেন, বিভিন্ন সময় প্রয়োজন অনুযায়ী পার্লামেন্ট ফিল করবেন বাংলাদেশের জন্য ফার্মেসি প্র্যাকটিসটাকে আন্তর্জাতিক মানে নেওয়ার জন্য যে সমস্ত ল লিমিটেশনস রয়েছে সেগুলি তারা অ্যামেন্ডমেন্ট হোক অথবা নতুনভাবে তারা যদি জারি করেন তাহলে পরে আমাদের ফার্মেসি প্র্যাকটিসটা বিকশিত হবে এবং নিয়ন্ত্রিত হবে। তো সেই হিসেবে আমরা যেহেতু ফার্মেসি প্র্যাকটিসের জন্য লগুলি সেইভাবে নেই, সেই হিসেবে ফার্মেসি কাউন্সিল যাকে ক্ষমতা দেওয়া হয়েছে বাংলাদেশের ফার্মেসি প্র্যাকটিসটাকে রেগুলেট করার জন্য, তারা সেই সমস্ত বিষয়ে রুলস রেগুলেশন তারা বানাতে পারছেন না। সেই হিসাবে বাংলাদেশে আমরা আন্তর্জাতিক বিশ্বের মতো ফার্মেসি বিকশিত ফার্মেসি প্র্যাকটিসটা পাচ্ছি না। তো সেইগুলোর সংক্রান্ত বিষয়ে যে রুলস রেগুলেশনসের উপর নির্ভর করে যে আমেরিকায় ফার্মেসি প্র্যাকটিসের জন্য যে রিকোয়ারমেন্টসগুলি আছে সেগুলি সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করব। যে তো আগামী দিনগুলোতেই আগামী ক্লাস থেকেই এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা শুরু করব। আজকে এটার উপরে আর বিশেষ ব্যাখ্যা আমরা দেব না, সেগুলি আমরা বিশদভাবে বুঝবার চেষ্টা করব। সেই রিকোয়ারমেন্টস অনুযায়ী আমেরিকার মতো দেশে যেমন ফ্লোরিডা স্টেটের কথা আমরা বলেছি, সেখানে যে ফার্মাসিস্টের যে সমস্ত ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ দি ফার্মাসিস্ট অ্যাজ ওয়েল অ্যাজ যে সমস্ত আমাদের যে ফার্মেসি পার্সোনাল যারা থাকে, ফার্মেসি স্টাফ যারা থাকে, তাদের যে সমস্ত রেসপন্সিবিলিটিসগুলি থাকে সেই বিষয়ে আমরা আলোচনা করব। দেন আমরা আন্তর্জাতিক বিশ্বের ফার্মেসি প্র্যাকটিসের একটা বৃহৎ অংশ আমাদের মেডিকেশন নিয়ে আমাদের কাজ করতে হয়। সেই হিসাবে মেডিকেশন আমাদের যে সমস্ত ফার্মাসিস্টরা যে মেডিকেশন সার্ভ করে থাকে সেই মেডিকেশনের জন্য যে প্রসেসিং অফ প্রেসক্রিপশন অংশে আমরা বুঝবার চেষ্টা করব যে আমাদের যে আমাদের দেখি মিউট করো তোমার মাইক্রোফোন। দেন আমাদের এই প্রেসক্রিপশন প্রসেসিংয়ের জন্য যে সমস্ত রুলস রেগুলেশন এবং ল রয়েছে সেইগুলির উপরে আমরা একটু আলোচনা করব। যেহেতু ফার্মাসিস্ট হিসেবে আন্তর্জাতিক বিশ্বে কীভাবে আমাদের মেডিকেশনগুলো সার্ভ করা হয়ে থাকে, প্রেসক্রিপশনগুলো কোন ধরনের হয়ে থাকে, কী নিয়মে প্রেসক্রিপশনগুলো ইস্যু করা হয়ে থাকে। আমাদের বিথি তোমার মাইক্রোফোনটা মিউট করো। বিথিকে বলছি। ওকে স্যার, ওকে স্যার। দেন আমরা এই প্রেসক্রিপশন অর্ডারগুলো সংক্রান্ত বিষয়ে এবং প্রেসক্রিপশন ফিলিংয়ের ব্যাপারে, দেন লেভেলিং ইম্পর্ট্যান্ট একটা যে কোনো প্রেসক্রিপশন প্রসেসিংয়ের একটা দায়িত্ব ফার্মাসিস্টের। সেইখানে আমরা যখন বহির্বিশ্বে যদি আমরা ফার্মাসিস্ট হিসেবে কোনো সময় আমাদের যদি আমরা সেই ধরনের দায়িত্বে কাজ করার সুযোগ পাই, তাহলে যেভাবে লেভেলিংগুলো করতে হয় সে সমস্ত রুলস রেগুলেশনসগুলো, দেন পেশেন্ট রেকর্ডগুলো কীভাবে রাখতে হয় এবং পেশেন্ট কাউন্সেলিং কীভাবে করতে হয়, এবং যে সমস্ত ফার্মাসিউটিক্যাল কেয়ারের জন্য যে সমস্ত মডেল রুলসগুলি রয়েছে সেটার উপরে আমরা আলোচনা করে এই ধারণাগুলি নিয়ে আমরা আন্তর্জাতিক বিশ্বের ফার্মেসি ল এবং রুলস রেগুলেশনসগুলি সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করব।
তার পরবর্তী অংশে আমরা আলোচনা করব আন্তর্জাতিক বিশ্বে আমাদের নেদারল্যান্ডে 1993 সনে তাদের প্রস্তাবনা অনুযায়ী এফআইপি ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যাল ফেডারেশনের আহ্বানে এবং তাদের যে সমস্ত স্ট্যান্ডার্ড তারা ডিক্লেয়ার করেছিল গুড ফার্মেসি প্র্যাকটিসের জন্য। গুড ফার্মেসি প্র্যাকটিস বলতে কি বোঝায়? যেগুলি হচ্ছে আমরা জানি যে ফার্মেসি প্র্যাকটিসটা যদি পিপল ওরিয়েন্টেড, পিপলসের নিডের, পিপল যে আছে জনসাধারণের জন্য তাদের চাহিদা মোতাবেক ফার্মেসি সার্ভিসকে অপটিমাল লেভেলে দেওয়া এবং এভিডেন্স বেসড, মানে কি যে সমস্ত ফার্মেসি প্র্যাকটিসটাকে যেভাবে করে করা হয়েছে এবং যেটা প্রেসক্রাইব করে থাকে সেটাকে এভিডেন্স বেস, যে কোনো জায়গায় যদি অফিসিয়ালি সে সমস্ত জিনিসগুলি বিভিন্ন জার্নাল এবং অন্যান্য কিছুতে কোনো ওষুধের ব্যবহার বা যে কোনো চিকিৎসার উপকরণগুলি ব্যবহার সংক্রান্ত বিষয়ে যেভাবে এভিডেন্সড হয়েছে সেটার উপর বেসিস করে যদি ফার্মেসি প্র্যাকটিস করা হয়ে থাকে তাকে গুড ফার্মেসি প্র্যাকটিস বলা হয়ে থাকে। এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অলসো এটাকে এফআইপি, যে নেদারল্যান্ড বেসড একটা সংস্থা, এটার উপরে আমরা যখন গুড ফার্মেসি প্র্যাকটিসের উপরে আলোচনা যখন আমরা করব তখন আমরা বিস্তারিতভাবে বুঝবো কিভাবে জনগণের জন্য একটা ভালো মানের ফার্মেসি প্র্যাকটিস, এই যে এফআইপি এবং হু যেভাবে ডিক্লেয়ার করেছে, কিভাবে আমরা সেগুলো উপস্থাপন প্রোভাইড করতে পারি, সে সমস্ত রুলস রেগুলেশনসগুলো, তার রিকোয়ারমেন্টসগুলো কি, এবং সেই রিকোয়ারমেন্টসগুলি ফুলফিল করবার জন্য কি কি কন্ডিশনগুলি একজন প্র্যাকটিসিং ফার্মাসিস্টকে এবং যে কোনো ইনস্টিটিউশন থেকে ফার্মেসি প্র্যাকটিসটাকে প্রভিশন করতে হয়, সে সমস্ত বিষয়ে আমরা বিস্তারিতভাবে যে গাইডলাইনে যেভাবে আমাদেরকে আলোকপাত করেছে সেটার উপরে আমরা আলোচনা করব। ন্যাশনাল স্ট্যান্ডার্ড ফর গুড ফার্মেসি প্র্যাকটিস স্থাপন করবার জন্য কিভাবে রোলগুলি, ফার্মাসিস্টের রোলগুলি কি হওয়া দরকার, আমাদের যে কমিউনিটি ফার্মেসি এবং হসপিটাল ফার্মেসিতে যে ফার্মাসিস্টরা যে প্রফেশনাল যে দায়িত্বগুলি সম্পাদন করবে সেটার জন্য কি ধরনের রোলগুলি চার্টেড করতে হয় ন্যাশনালি, সেটা সংক্রান্ত বিষয়ে আমরা সেগুলি আলোচনা করব এবং সেই রোলগুলি এবং সেই রোলগুলি প্রভিশন করার জন্য ফার্মাসিস্টের কি দায়িত্ব থাকবে গুড ফার্মেসি প্র্যাকটিস করার জন্য, এস্টাবলিশ করবার জন্য, সেই বিষয়ে আমরা যখন আমরা গুড ফার্মেসি প্র্যাকটিস সেন্টার্ড আমরা যে আলোচনাগুলি যেগুলো এগুলি বিষয়ে আমরা কিন্তু আন্ডারগ্রেড লেভেলে আলোচনা করিনি। এখানেই আমরা যে প্রফেশনাল ফার্মাসিস্টরা তাদের প্রতিষ্ঠানে, সেটা হচ্ছে কমিউনিটি ফার্মেসি হোক, হসপিটাল ফার্মেসি হোক, সেখানে যখন প্রফেশনাল সার্ভিসগুলি অফার করবে তখন সেটা আন্তর্জাতিক চাহিদা মোতাবেক এফআইপি এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গাইডলাইন অনুযায়ী যে গুড ফার্মেসি প্র্যাকটিসের যে সমস্ত ফাংশনসগুলি যেভাবে প্রভিশন করব সেই সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করব এই কোর্সের মাধ্যমে। যখন আমরা আলোচনা করব তখন এটা আমাদের কাছে সুস্পষ্ট হবে এবং আমরা দেখব আমরা ফার্মাসিস্ট হিসাবে আমাদের দেশে যদি আমাদের যে সমস্ত সংস্থাগুলি রয়েছে, নিয়ন্ত্রণকারী সংস্থা এবং প্রফেশনাল বডি, যেমন বিপিএস, বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটি, গ্রাজুয়েট ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন এবং ফার্মাসি কাউন্সিল যদি আমাদেরকে গুড ফার্মেসি প্র্যাকটিসের জন্য সেই ধরনের গাইডলাইনগুলিকে অ্যাকসেপ্ট করে তারা যদি স্ট্যান্ডার্ডটাকে ডিক্লেয়ার করে থাকে, তাহলে আমরা বাংলাদেশের মধ্যে সেই গুড ফার্মেসি প্র্যাকটিসটা এস্টাবলিশ করতে পারবো। এটা যখন আমি এই চ্যাপ্টার সেন্টার্ড আমি যখন কোর্স আউট ইয়ে করবো, এই ডিসকাশন করব, তখন তোমরা এই বিষয়ে বিস্তারিতভাবে জানবে। দেন আমাদের আরেকটা চ্যাপ্টার, এগুলি সিরিয়ালি নয়, আমি এটা আমার যে এই ম্যানুয়ালটা, লেকচার ম্যানুয়ালটা রয়েছে সেটা আদলে আমি বলে যাচ্ছি এবং আমরা লেকচার ওয়াইজ ডিসকাশনটা আমি চার্টেড করেছি তোমাদের যে ইয়েতে কি বলে গুগল ড্রাইভে যে নোট দিয়েছি সেখানে সেটা রয়েছে। এখানে আমি আবার ম্যানুয়ালটা, লেকচার ম্যানুয়ালটাকে সামনে রেখেই আমি আলোচনাটা উপস্থাপন করছি। এই কোর্সের
সময়কালীন সময়ে আমরা এই সমস্ত বিষয়গুলি আলোচনা করব। ফার্মাসিস্ট হিসেবে আমাদের একটা মূল্যবান দায়িত্ব আমাদের সম্পাদন করতে হয় পেশেন্টের সাথে। পেশেন্টের সাথে আমরা যখন প্রফেশনাল ইন্টারাকশন করব, সেখানে ফার্মাসিস্টের বিহেভিয়ার পেশেন্টকে এবং পেশেন্টের বিহেভিয়ার ফার্মাসিস্টের প্রফেশনাল সার্ভিসকে অ্যাফেক্ট করে। তো সেই সমস্ত রোগীর যে সমস্ত বিহেভিয়ারগুলি থাকে সবসময়, বিহেভিয়ার দ্যাট মিনস রোগী যখন একটা ইন্টারাকশনে আসে ফার্মাসিস্ট এবং আদার হেলথ কেয়ার প্রোভাইডার্সের সাথে, তখন তার বিহেভিয়ারটা তার রোগের অবস্থা এবং বিভিন্ন অবস্থায় বিভিন্ন ধরনের থাকে। তো এটা সোসিওলজি সেন্টার সোশ্যাল সায়েন্টিস্ট এই বিহেভিয়ারকে নিয়ে বিভিন্ন ধরনের রিসার্চ ফাইন্ডিংসের মাধ্যমে যে সমস্ত ইয়েটা দিয়েছেন, তারা যে রিকমেন্ডেশন দিয়েছেন, এগুলি আমরা বিফার্মে আমরা পড়তে পারিনি। কিছুটা হয়তো পড়েছিলাম যখন আমরা অ্যাম্বুলেটরি পেশেন্ট কেয়ারে আমরা যখন হেলথ বিলিফসটা পড়েছিলাম। সেই মডেলগুলি, বিভিন্ন মডেলগুলি আমরা বুঝে নিব, আমরা বুঝবার চেষ্টা করব পেশেন্টদের বিহেভিয়ার, পেশেন্টের সাথে পেশেন্টরা কেন কোন সময় কোন ধরনের বিহেভিয়ারগুলি করে থাকে, সে প্রিভেন্টিভ বিহেভিয়ারগুলি তার কি থাকে, রোগকে যে রোগ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য, রোগ থেকে নিবারণ করার জন্য যে প্রিভেন্টিভ বিহেভিয়ার, ইলনেস বিহেভিয়ার, যখন সে রোগী হয়ে যায় তখন তার বিহেভিয়ারগুলিকে ফার্মাসিস্ট কীভাবে অ্যাড্রেস করবে, পেশেন্টরা কেন সেই ধরনের বিহেভিয়ারগুলি করে থাকে এবং সেই বিহেভিয়ারের যে সমস্ত প্রবলেমসগুলি আছে সেইগুলিকে কিভাবে আমরা ফার্মাসিস্টরা এবং আদার হেলথ কেয়ার প্রোভাইডার্সরা সেই সমস্ত প্রবলেমগুলোকে আমরা ওভারকাম করতে পারবো, সেই সেন্টার্ড আলোচনাগুলি অত্যন্ত উন্নত মানের একটা লিটারেচার নিয়ে আমরা আলোচনা করব। সেটা আমেরিকান স্পেক্টে এবং সেই সমস্ত আমেরিকান ফার্মেসি প্র্যাকটিসের আদলে তাদের যে সমস্ত সাজেশনগুলি রয়েছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করে অবশ্যই পেশেন্ট এবং ফার্মাসিস্টের ইন্টারাকশনটা যাতে ইউজফুল হয়, প্রোডাক্টিভ হয়, সেটা করার জন্য আমাদের কীভাবে প্রস্তুতি নিতে হবে সে সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করব। সেই চ্যাপ্টারে আমরা আরও আলোচনা করব প্রোভাইডার এবং পেশেন্ট ইন্টারাকশন কীভাবে পারস্পরিকভাবে কীভাবে অ্যাফেক্ট করে এবং সেগুলি উত্তরণের জন্য, সেই প্রবলেমগুলি উত্তরণের জন্য আমাদের কী করণীয় রয়েছে ফার্মাসিস্ট হিসেবে, সে সমস্ত বিষয়গুলি আমরা এই চ্যাপ্টারটা যখন আলোচনা করব তখন আমরা বুঝবো। আর এই চ্যাপ্টারের আলটিমেট ফাইন্ডিংস থাকবে আমাদের হেলথ কোলাবোরেশন মডেল, একটা মডেল যেটার মাধ্যমে যে সমস্ত আমাদের পেশেন্টের যে সমস্ত হেলথ কেয়ার সেন্টার, যেই আমাদের ইমপ্রুভিং পেশেন্ট কেয়ার কীভাবে করা যায় সেই সেন্টার আমরা আলোচনাগুলি আমরা সেই চ্যাপ্টারে আমরা পাবো। তারপরে আরেকটা চ্যাপ্টার আমাদের রয়েছে, সেটা হচ্ছে পেশেন্ট কমিউনিকেশন। পেশেন্ট কমিউনিকেশন যে আমরা রোগীর সাথে যে সমস্ত আমাদের প্রফেশনাল ডিলিংস যখন হবে তখন আমাদের যে সমস্ত যোগাযোগ আমরা যেগুলি করব, যে আমরা ইনফরমেশন কীভাবে আমরা শেয়ার করব, আইডিয়া থটসগুলি রোগীর কাছে জানাবো, রোগীর থেকে শুনবো এবং রোগীর ফিলিংসগুলি বুঝবার জন্য যে আমাদের যে কমিউনিকেশন করতে হবে রোগীর সাথে, সেই সেন্টার্ড আলোচনাটা আমরা পেশেন্ট কমিউনিকেশন চ্যাপ্টারে আমরা আলোচনা করব। পেশেন্টের সাথে আমাদের ফার্মাসিস্ট এবং আদার হেলথ কেয়ার প্রোভাইডারের যে কমিউনিকেশনটা হয়ে থাকে সেটা যত বেশি ইফেক্টিভ হবে, আমাদের উদ্দেশ্য থাকবে ইফেক্টিভ কমিউনিকেশন করার জন্য, এবং সেই ইফেক্টিভ কমিউনিকেশন করতে গেলে ফার্মাসিস্ট এবং আদার হেলথ কেয়ার প্রোভাইডারকে কী কী বিষয়গুলির ব্যাপারে যত্নবান হতে হয় সে সমস্ত বিষয়গুলি আমরা এই চ্যাপ্টারে, পেশেন্ট কমিউনিকেশন চ্যাপ্টারে আমরা আলোচনা করব। এবং আমরা পেশেন্ট কমিউনিকেশন চ্যাপ্টারে আমরা কিছু মডেল রয়েছে কমিউনিকেশন সেন্টার, প্রয়োজনীয়তা সেন্টার, বিভিন্ন মডেলগুলি ডিসক্রাইব করেছে। দুইটা ইম্পর্টেন্ট মডেল
যেটা হচ্ছে রোজেনস্টক মডেল এবং ফানেল মডেল, আমরা সেই বিষয়গুলি আলোচনা করব এবং আমরা বুঝবো যে পেশেন্টকে এম্পাওয়ারমেন্ট করতে, কিভাবে পেশেন্টকে এম্পাওয়ারমেন্ট কেন করা দরকার এবং কিভাবে করা যাবে সে সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করব। পেশেন্টকে এম্পাওয়ারমেন্ট করার মানে হচ্ছে পেশেন্ট যখন ওষুধগুলি ব্যবহার করা হয় বা করার জন্য নির্ধারণ করা হয়ে থাকে, সেই সময় পেশেন্টের মতামতগুলি নেওয়া এবং তাকে ইনফর্ম তার কনসেন্ট, তাকে জানিয়ে পেশেন্টের যে ওষুধ এবং চিকিৎসা বিধি যেগুলি নেওয়া হচ্ছে সেগুলি সেন্টার্ড বিষয়ে আমরা যখন তাকে জানিয়ে তার সম্মতি নেওয়া হয়ে থাকে, তখন সেটাকে বলা হয় ইনফর্ম কনসেন্ট। তো যখন ইনফর্ম কনসেন্ট নেওয়া হয়ে থাকে তখন বলা হয়ে থাকে, আন্তর্জাতিক বিশ্বে সেটাকে বলা হয়ে থাকে পেশেন্ট এম্পাওয়ারমেন্ট। এই পেশেন্ট এম্পাওয়ারমেন্ট ফার্মাসিস্ট কিভাবে করবে এবং পেশেন্ট এম্পাওয়ারমেন্ট দিয়ে কিভাবে যে পেশেন্টের সাথে যে পেশেন্ট কেয়ার সেন্টার বিষয়াদিগুলি আলোচনা করবে এবং সেটার যে বেনিফিটসগুলো কিভাবে অর্জন করা যায় সেই চ্যাপ্টারে আমরা সেগুলি আলোচনা করব। এবং পেশেন্ট কাউন্সিলিং একটা ইম্পর্টেন্ট, কমিউনিকেশনের জন্য পেশেন্ট কাউন্সিলিংটা একটা ইম্পর্টেন্ট প্যারামিটার। তো সেই হিসেবে পেশেন্ট কাউন্সিলিং করার জন্য ফার্মাসিস্ট কিভাবে পেশেন্ট কমিউনিকেশনটা আমরা আমরা এক মিনিট, সরি আমার একটা ফোন এসেছিল সে কারণে ইন্টারাপশন হয়েছে। দেন আমরা কিভাবে একটা পেশেন্ট কমিউনিকেশন কে অপটিমাইজ করা যায়, মোর বেনিফিশিয়াল করা যায়, সেই জন্য বিভিন্ন ধরনের যে সমস্ত ফ্যাক্টরসগুলি নিয়ে আমরা আলোচনা করব। যেমন কালচার ইজ এ ফ্যাক্টর, দেন ফার্মেসি এনভায়রনমেন্ট ইজ এ ফ্যাক্টর। সেই হিসাবে বিভিন্ন ফ্যাক্টরগুলোকে আমরা কিভাবে কন্ট্রোল করে আমরা ভালো একটা ইফেক্টিভ কমিউনিকেশন করতে পারি সেই সমস্ত বিষয়গুলি আমরা এই চ্যাপ্টারটা যখন আলোচনা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আমরা যখন আলোচনা করব তাহলে আমরা প্রফেশনাল ফার্মাসিস্ট হিসেবে রোগীর সাথে আমাদের যে সমস্ত ইন্টারাকশনগুলি হবে এবং আমাদের কাউন্সিলিং সেশনটাই হচ্ছে পেশেন্টের সাথে কমিউনিকেশনের একটা আদর্শ সময়। আদর্শ সময়টাকে আমরা কিভাবে ব্যবহার করে আমরা এই কমিউনিকেশনের সুফলগুলোকে অর্জন করতে পারবো এবং স্টাবলিশ করতে পারবো, সে সমস্ত বিষয়গুলি। এটা একটা লম্বা চ্যাপ্টার, বিভিন্ন প্রসঙ্গগুলি আমরা বিভিন্নভাবে আলোচনা করে আলটিমেটলি পেশেন্টের যে হেলথ কেয়ার এর জন্য কমিউনিকেশনটাকে কিভাবে আমরা ব্যবহার করব, সেই সমস্ত বিষয়গুলি আমরা সেখানে আলোচনা করব। তারপর একটা চ্যাপ্টারে আমরা আলোচনা করব প্রফেশনাল কমিউনিকেশন। ফার্মাসিস্ট হিসেবে আমরা, প্র্যাকটিসিং ফার্মাসিস্ট হিসেবে আমরা যখন হসপিটাল ফার্মেসি এবং কমিউনিটি ফার্মেসিতে যখন আমরা কাজ করব, তখন আমাদের বেশ কিছু প্রফেশনাল দায়িত্ব থাকবে এবং সেই প্রফেশনাল দায়িত্বগুলি সম্পাদন করবার জন্য, যেমন হসপিটাল ফর্মুলারি, হসপিটাল ফর্মুলারি আমাদের একটা জন্য আমাদের কমিউনিকেশন করতে হবে ফার্মাসিতে অ্যাজ এ ড্রাগ এক্সপার্ট। তো সেই হিসাবে হসপিটাল ফর্মুলারি ডেভেলপমেন্টে ফার্মাসিস্টের রোলটা কী হবে এবং সেটা কীভাবে ফার্মাসিস্ট প্রভিশন করবে, তার রোলটা হসপিটাল ফর্মুলারি মনোগ্রাফ রাইটিংয়ে সেটা, এবং মেডিকেশন ইভ্যালুয়েশন, বিভিন্ন ধরনের যে মেডিকেশনগুলি পেশেন্টের জন্য দেওয়া হবে, সেখানে কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজন হবে ফার্মাসিস্টকে সেই মেডিকেশনের অপকারিতার বিষয়ে সেটাকে মূল্যায়ন করা। সেই হিসাবে ফার্মাসিস্ট কীভাবে মেডিকেশন ইভ্যালুয়েশন করবে ইত্যাদি প্রসঙ্গগুলি নিয়ে আমরা আমাদের প্রফেশনাল কমিউনিকেশন চ্যাপ্টারটা আমরা আলোচনা করব। তারপর আমরা আলোচনা করব অ্যাপ্লাইড এথিক্স
ইন ফার্মেসি প্র্যাকটিস। আমরা ইথিক্স সংক্রান্ত বিষয়ে ফার্মেসি ল অ্যান্ড ইথিক্স সেকশনে আমরা আন্ডার গ্রেড স্টুডেন্টসরা হিসেবে তোমরা সেই আমাদের ইথিক্স সংক্রান্ত বিষয়গুলো তোমরা পড়েছো। তো এখানে এই চ্যাপ্টারে আমরা আন্তর্জাতিক বিশ্বে প্রফেশনাল ফার্মাসিস্টের যে সমস্ত ইথিক্সগুলি মেনে চলতে হয় সে সংক্রান্ত বিষয়ে আমরা একটা সম্যক ধারণা আমাদের পাবো। আমরা আমেরিকান ফার্মাসিস্টদের যে ইথিক্স সেটা নিয়ে আমরা আলোচনা করব, অস্ট্রেলিয়ান ফার্মাসিস্টের ইথিক্স নিয়ে আলোচনা করব, বাংলাদেশের যে সমস্ত ফার্মাসিস্ট প্রফেশনাল ফার্মাসিস্টদের জন্য যে আমাদের কোড অফ ইথিক্স আছে সেটাকেও আমরা উপস্থাপন করব। যে এই অ্যাপ্লাইড ইথিক্সটা হচ্ছে যে আমরা আমাদের ইথিক্সটাকে যখন প্রফেশনাল ফার্মাসিস্ট হিসেবে আমরা কাজে সে সমস্ত জিনিসগুলোতে আমাদের সকল কর্মে ইথিক্যাল প্র্যাকটিসগুলি করব, সেই ধরনগুলি বিষয়গুলি সেগুলি মোরাল যে সমস্ত আউটকামগুলি আমরা রিচ করতে চাবো সে ইন ডিফারেন্ট স্পেসিফিক সিচুয়েশন অফ দি পেশেন্ট, সেখানে আমাদের যে ইথিক্যাল বিহেভিয়ার হবে সেগুলি হচ্ছে অ্যাপ্লাইড ইথিক্স। আমরা বুঝেছি যে অ্যাপ্লাইড ইথিক্স ফার্মাসিস্ট হিসেবে আমরা আমাদের এই কোড অফ ইথিক্সটাকে কিভাবে পেশেন্ট কেয়ারে সেটাকে আমরা সেটাকে ব্যবহার করব, এবং সেটা ব্যবহার করতে গেলে অনেক সময় দেখা যাবে ইথিক্যাল প্যারামিটার্সগুলিতে আমরা যখন অ্যাপ্লাই করতে যাচ্ছি বেশ কিছু আমরা প্রবলেম আমরা ফেস করতে পারি, সেটাকে বলে ইথিক্যাল ডায়ালেমা। তা ইথিক্যাল ডায়ালেমাগুলো মানে ইথিক্যাল প্রবলেমস, ইথিক্স কে অ্যাপ্লাই করবার জন্য যে প্রবলেমগুলি হয়ে থাকে সেগুলিকে ওভারকাম করবার জন্য কি প্রসিডিউর রয়েছে, আন্তর্জাতিক বিশ্বে ফার্মাসিস্টরা কীভাবে সেই ইথিক্যাল প্রবলেমগুলি নিয়ে ওভারকাম করবার জন্য কি প্রসিডিউর করে থাকে সেই সমস্ত বিষয়ে আমরা ধারণা পাবো। আর তাছাড়া আমরা ফার্মাসিস্ট হিসেবে আমাদের কোড অফ ইথিক্সগুলোকে যখন বিভিন্ন কোড অফ ইথিক্স অনুযায়ী সেবা দিব সেইটা করতে গিয়ে ফার্মাসিস্টরা কীভাবে সেই সমস্ত সেবাগুলি আন্তর্জাতিক বিশ্বের ফার্মাসিস্টের আদলে আমরা ফার্মাসিস্ট হিসেবে সেই সেবাগুলি দিতে পারবো, সেই হিসাবে সে সমস্ত বিষয়ে আমরা আলোচনা করব আমাদের অ্যাপ্লাইড ইথিক্স সেকশনে। তারপর আমরা আলোচনা করব আমাদের যে আমাদের এই কোর্সের অনুযায়ী রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা অলরেডি মানে কি আমরা এটার জন্য লেকচার নোট আমাদের তৈরি করা আছে, এবং অ্যাজ ওয়েল এস সেটার উপর আমাদের লেকচার প্রভিশন করা হবে। মেডিকেশন থেরাপি ম্যানেজমেন্ট ইন কমিউনিটি ফার্মেসি। আমরা জানি মেডিকেশন থেরাপিটাকে ফার্মাসিস্টের দায়িত্ব হচ্ছে, মেডিকেশন হচ্ছে প্রেসক্রিপশন অনুযায়ী রোগীর ওষুধকে সেফার ইউটিলাইজেশনের জন্য যা যা করা দরকার ফার্মাসিস্টের, সেইগুলি হচ্ছে মেডিকেশন ম্যানেজমেন্ট করতে গিয়ে সেই সমস্ত জিনিস করণীয় দায়িত্বগুলোকে ফার্মাসিস্ট কীভাবে সম্পাদন করে থাকে, এবং সেটার জন্য আন্তর্জাতিক বিশ্বে বিভিন্ন ধরনের যে সমস্ত গাইডলাইন রয়েছে, যেমন আমেরিকান ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন, এটা এই সমস্ত বিষয়গুলির ব্যাপারে আমাদের দেশীয় লিটারেচার আমাদের জন্য অ্যাভেলেবল না, এবং আন্তর্জাতিক মানে যেহেতু ফার্মাসিস্ট আমাদের হিসেবে আমাদেরকে গড়ে উঠতে হবে, সেই হিসেবে বহির্বিশ্বে মেডিকেশন থেরাপি ম্যানেজমেন্ট কমিউনিটি ফার্মেসিতে কীভাবে দেওয়া হয়ে থাকে এবং সেটার জন্য যে সমস্ত গাইডলাইনগুলি রয়েছে এগুলি যখন আমরা পড়ব তখন আমরা বুঝবো আমরা বাংলাদেশে আমরা এই যে আমাদের কমিউনিটি ফার্মেসি থেকে আমরা যে সমস্ত পেশেন্ট কেয়ার দিয়ে থাকি সেখানে রোগীর যে মেডিকেশনটা সেইগুলিকে ম্যানেজ করবার জন্য আমরা আন্তর্জাতিক বিশ্বের আদলে কীভাবে কোন গাইডলাইন ফলো করলে আমরা সেই ধরনের সেবাগুলি আমরা রোগীর জন্য দিতে পারবো, সেই চ্যাপ্টারে আমরা সে সমস্ত বিষয়ে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করবার আমরা চেষ্টা করব। তারপর আমরা বিষয়ে আমরা
কোলাবোরেটিভ ফার্মেসি প্র্যাকটিস সংক্রান্ত বিষয়ে। হেলথ কেয়ার সিস্টেম ডাক্তারের একক চেষ্টায় অথবা ফার্মাসিস্টের একক চেষ্টায় ফার্মাসিউটিক্যাল কেয়ার দিয়ে সম্ভব না। ডাক্তার এবং ফার্মাসিস্টকে মুখ্যত পেশেন্ট কেয়ার দেওয়ার জন্য একটা কোলাবোরেটিভ মানে জয়েন্ট ট্রায়াল করতে হয়, পারস্পরিক সহযোগিতামূলক প্রফেশনাল সার্ভিসের মাধ্যমে প্র্যাকটিস করতে হয়। সেই হিসাবে ফার্মাসিস্টরা এবং ডাক্তাররা যেভাবে মানে কি একটা কমিউনিটিতে তারা যে কোলাবোরেটিভ প্র্যাকটিস করে থাকে সেটার গাইডলাইনগুলি নিয়ে আমরা একটা চ্যাপ্টার, যেটা কোলাবোরেটিভ ফার্মেসি প্র্যাকটিস চ্যাপ্টারে আমরা আলোচনা করব। এবং তারপরের অংশে আমরা আলোচনা করব লাস্ট চ্যাপ্টার হিসেবে স্ট্যান্ডার্ডস অফ হসপিটাল ফার্মেসি প্র্যাকটিস। স্ট্যান্ডার্ডস অফ হসপিটাল ফার্মেসি প্র্যাকটিস করতে গিয়ে আমরা ম্যানিটোবা যে আমাদের ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশন যেভাবে তারা গাইডলাইন দিয়েছে হসপিটাল ফার্মেসির জন্য, যে স্ট্যান্ডার্ড ন্যাশনাল স্ট্যান্ডার্ডটা তারা যে ডিক্লেয়ার করেছে, সেই স্ট্যান্ডার্ড এবং সেই স্ট্যান্ডার্ডগুলোকে ফুলফিল অর্জন করার জন্য, সেই অনুযায়ী ফার্মেসি সার্ভিস প্রভিশন করবার জন্য যে সমস্ত পদ্ধতিগুলি রয়েছে সেই গাইডলাইনগুলি নিয়ে আমরা আলোচনা করব। তো তাহলে এইভাবে আমাদের এই কোর্সের আমাদের যে ফুল লেংথে আমরা এই আলোচনাগুলি যখন আমরা পাবো, কোর্সের মাধ্যমে আমরা যখন এক্সপোজার পাবো, আশা করি আমি আশা করি, দৃঢ় বিশ্বাস যে আমরা আন্তর্জাতিক মানের ফার্মেসি প্র্যাকটিসের ব্যাপারে আমাদের একটা সম্যক আমরা ধারণা পেতে পারবো, এবং প্র্যাকটিসে আমরা যখন যাব তখন আমরা এই সমস্ত বিষয়গুলি আমরা তখন এইগুলি দ্বারা উপকৃত হব। তাহলে আমাদের যে ডিসকাশন যে অন দি কোর্স কন্টেন্টস, এগুলির উপরে আমার আলোচনা এখানে শেষ। আর আমার জুম মিটিংয়ের টাইমও আমাদের হয়ে যাচ্ছে। তোমরা সকলে এই যে আমাদের বাকি সময়টা মেসেঞ্জারে আমাদের গ্রুপে তোমরা চলে আসো। এখানে আমাদের যে আজকে জুম মিটিংয়ের সময়টা শেষ হয়ে আসছে, সেই জন্য আমি এটা ক্লোজ করতেছি, এই সেশনটা আমি ক্লোজ করতেছি। তোমরা মেসেঞ্জারে আসো, সেখানে আমরা আলোচনা করব তোমাদের সাথে। ধন্যবাদ তোমাদের। এবং তোমরা এই যে জুম মিটিংয়ের রেকর্ড যেটা হয়েছে, সেই রেকর্ডটা তোমরা ইয়েতে পাবে, তোমাদের গ্রুপে পাবে। যারা পরে আসছো বা যারা আসুনি তারা সকলেই আজকের ক্লাসের যে রেকর্ড যেটা করা হয়েছে জুম মিটিংয়ে, সেটাকে রেকর্ডটা আমরা তোমাদের কাছে মেসেঞ্জার ওয়ালে সেটাকে প্লেস করব। ধন্যবাদ সকলকে।